বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কাগজপত্রে জালিয়াতি এর কারণ বলছে দেশটির সরকার। এমপিও ভুক্তির দাবিতে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস নিক্ষেপ, শিক্ষকদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী। স্বাগত সারাদিনে দিনের উল্লেখযোগ্য দুটি সংবাদের বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসমামিতা। বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। স্থানীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। দুবাই ভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ভিসা আবেদনের কাগজপত্রে জালিয়াতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তার দেশ। এর ফলে বাংলাদেশিদের জন্য আপাতত ভিসা, শ্রম ভিসা সহ সব ধরনের ভিসা এখন থেকে বন্ধ থাকবে বলে জানান তিনি। বর্তমানে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে 50% রয়েছে আমিরাতে। তবে গত সেপ্টেম্বর মাসে আমিরাতে জনশক্তি রপ্তানিতে ব্যাপক ধস নেমেছে। চলতি বছরের জানুয়ারিতে 33,000-এরও বেশি কর্মী আমিরাতে গেলেও সেপ্টেম্বরে তার 3,000-এর নিচে নেমে এসেছে। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার। চলে যাচ্ছি তার সঙ্গে আলোচনায়। স্বাগত জনাব শ্যামল সরকার। প্রথমে যে বিষয়টিতে আসে সেটা হচ্ছে যে এই যে আরব আমিরাত ভিসা দেয়া বন্ধ করে দিল, আজকের এই সিদ্ধান্তটা এটা কি হঠাৎ কোনো সিদ্ধান্ত নাকি পূর্ব কোনো ঘটনার জের থেকে হয়েছে বলে মনে হচ্ছে? ধন্যবাদ। এটি আজকে নতুন কোনো সিদ্ধান্ত নয়। আপনারা জেনে থাকবেন হয়তো যে গত আগস্ট মাসে মূলত এই আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে জানিয়ে দেওয়া হয়েছিল যে ভিসা জালিয়াতির যে ঘটনাটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটি সত্য, এবং বাংলাদেশ সরকারকে এ বিষয়ে কিন্তু বাইরা, যেটি বাংলাদেশ শ্রম বাজার নিয়ে যারা ব্যবসা করেন বাংলাদেশে, যে সংগঠনটি তাদের পক্ষ থেকেও বলা হয়েছিল। কিন্তু সরকার যথাযথ কূটনৈতিক উদ্যোগ এ সময়ের মধ্যে নিয়েছে বলে আমার মনে হয় না। যদি নিত তাহলে আজকের এই সর্বশেষ পরিণতিটা হয়তো আমাদের জন্য অপেক্ষা করতো না বা ভোগ করতে হতো না। আপনি খবরটিতে যেমনটি বলছিলেন, আমি একটি পরিসংখ্যান দিতে পারি যে আপনি জানেন যে ইতিমধ্যে মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত এগুলোতে বাংলাদেশি নিয়োগ বন্ধ আছে, শ্রমিক নিয়োগ বন্ধ আছে। এখন সবচেয়ে বড় যে জায়গাটি ছিল আমাদের আরব আমিরাত শ্রমবাজারের দিক থেকে, সেখানে আপনার আমাদের যে সর্বমোট যে শ্রমবাজারের যে সংখ্যাটা সেটি 19 লাখ কম বেশি, তার মধ্যে 11 লক্ষই ছিল আপনার সংযুক্ত আরব আমিরাতে। তো সেই জায়গাটিতে আমরা বড় একটি ধাক্কা খেলাম। শুধু আপনি সেপ্টেম্বরের কথা বলছেন, সেপ্টেম্বরে এই সংখ্যাটি নেমে এসেছিল আসলে 2000-এ, এবং আগস্ট মাসে যে মাসে বন্ধ করে দেয় সে মাসেও কিন্তু 15,000 শ্রমিক সেখানে যাওয়া সম্ভব হয়েছিল। এবং সর্বশেষ গত 4 বছরে কম বেশি প্রতি মাসেই কিন্তু 30-35 হাজার শ্রমিক সবচেয়ে বড় ধাক্কা, এবং এটি সর্বশেষ সুযোগ আমাদের হাতছাড়া হলো যে আপনার সৌদি আরব, কুয়েত এবং মালয়েশিয়া বন্ধ হয়ে যাওয়ার পরে এই যে আঘাতটা আসলো, এবং এটা আমি মনে করি যে সর্বশেষ আঘাত এবং সবচেয়ে বড় আঘাত। এবং সবচেয়ে বড় লজ্জাকর ব্যাপার হলো যেটি, এই সংযুক্ত আরব আমিরাত যে শুধু শ্রমিক নিয়োগ বন্ধ রেখেছে তা কিন্তু নয়, বাংলাদেশি কোনো নাগরিককে তারা কিন্তু ভিসা দেবে না, এই সিদ্ধান্ত তারা নিয়েছে। সুতরাং বাংলাদেশের জন্য এটি লজ্জাকর এবং একটি কূটনৈতিক বিপর্যয় আমি বলবো। এবং এই ধাক্কা কিভাবে বাংলাদেশ সরকার সামলাবে এখন পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয়নি। আজই আমরা সন্ধ্যার সময় যখন সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে, তাদের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে, তারা বলেছেন যে তারা একটি আপোষের চেষ্টা করছেন বা সুযোগ খুঁজছেন। মানে এই ব্যর্থতার দায়ভার কি পুরোপুরি আপনি কূটনৈতিকই বলতে চান, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়, নাকি এর সঙ্গে আরো কোনো বিষয় সংশ্লিষ্ট আছে বলে? না, একটি তো হলো যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সবচেয়ে বড় দায়িত্ব, যে কারণ যে এখানে তো বৈদেশিক ক্রিয়াকর্ম জড়িত, আর প্রবাসী কল্যাণ, কর্মসংস্থান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেটি আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বলছে যে এটি সাময়িক একটি সিদ্ধান্ত হতে পারে। এটা সেদেশ থেকেও বলা হয়েছে যে এটি, গালফ নিউজেও বলা হয়েছে যে এই সিদ্ধান্তটি সাময়িক, কিন্তু সাময়িক হলেও কতদিনের,
এটা স্পষ্ট করে তা বলা উল্লেখ করা হয়নি। হয়নি। আপনি মনে করুন যে আগস্ট মাসে কিন্তু এই ঘটনাটি ঘটেছে, আগস্ট মাসেই সতর্ক করা হয়েছে যে ভিসা জালিয়াতি হচ্ছে এবং সে দেশ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের ভিসা পাসপোর্ট যাতে জাল হতে না পারে সে ব্যাপারে বাংলাদেশ সরকার যেন যথাযথ উদ্যোগ গ্রহণ করে। কিন্তু সেই উদ্যোগ গ্রহণ করলে তো আজকের এই ঘটনাটি ঘটতো না। সুতরাং করেনি, এটাই আমরা বলবো যে তারা করেনি অথবা উদাসীনতা দেখিয়েছে। সুতরাং যার ফলাফল হচ্ছে যে আমাদের দেশের অর্থনীতিতে এটা বড় একটা ধরনের বিরাট একটি প্রভাব পড়বে। প্রভাব পড়বে এবং প্রতিক্রিয়া ফেলবে, যে এই মুহূর্তে এমনিতেই রাজনৈতিক অস্থিরতা, নানা রকমের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশের সামগ্রিক সমষ্টিক অর্থনীতি একটি স্লোথ পরিস্থিতি এবং রয়েছে। এর সঙ্গে নিশ্চয়ই বাংলাদেশের ভাবমূর্তিরও একটি বিষয় আছে। নিশ্চয়ই একেবারে বাংলাদেশের ভাবমূর্তি তো নিশ্চয়ই জড়িত, কেননা যেখানে শুধু শ্রমিক নিয়োগ বন্ধের কথা বলা হয়নি, বাংলাদেশি কোনো নাগরিককেই আর সংযুক্ত আরব আমিরাত ভিসা দেবে না। সুতরাং বুঝতেই পারছেন যে বাংলাদেশের নাগরিকদের তারা কিভাবে কি চোখে দেখছে এবং বাংলাদেশের নাগরিককে আজকে বিশ্ব সমাজে কিভাবে উপস্থাপিত করা হলো। বাংলাদেশ তাহলে কত দ্রুত আসলে এই বিপর্যয় থেকে বের হয়ে আসতে পারে এবং সেটা কিভাবে সম্ভব? এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে যে সমস্ত ঘটনাবলী ঘটেছে সেই সব ঘটনাবলী আমরা খুব সহজে মীমাংসা হতে দেখেছি বলা যাবে না। আমরা যদি বিশ্বব্যাংকের সাথে পদ্মা সেতু নির্মাণের বিষয়টি নিয়ে আসি সামনে, আমরা দেখব যে বিষয়টি নিয়ে প্রায় 3 বছর ধরে নানা রকমের ঘটনাবলী এর সাথে জড়িত। সুতরাং খুব সহজে যে আমরা এ থেকে পরিত্রাণ পাবো এমন আশা করা দুরাশা হবে। তবে বাংলাদেশের নাগরিক হিসাবে, এদেশের নাগরিক হিসাবে আমরা সে প্রত্যাশাই করব যে খুব দ্রুত সরকার এই ব্যাপারে বাস্তব ভিত্তিক কোনো পদক্ষেপ নেবে। আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা বলছেন যে এই যে ভিসা জালিয়াতির কারণে করছেন। আপনার কি মনে হচ্ছে শুধুমাত্র ভিসা জালিয়াতির কারণে এটা হচ্ছে, নাকি আরো কোনো ঘটনা আসলে? না, আরো কোনো ঘটনা থাকলে থাকতে পারে, সেটি রাজনৈতিক হতে পারে, সেটি কূটনৈতিক ব্যর্থতার একটি ব্যাপার থাকতে পারে, কিন্তু যেটি সামনে আসছে সেটাও কিন্তু বড় ঘটনা একটি। বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের নাগরিকদের, শ্রমিকদের বিরুদ্ধে এই অভিযোগ কিন্তু শুধু আরব আমিরাতের নয়, সমগ্র বিশ্বে যেখানেই আমাদের শ্রমিক আছে সেখানেই এই অভিযোগটি কিন্তু আছে, কম বেশি আছে। কিন্তু আজ অবধি গত 4 বছরে, আমি অতীতের কথায় আর যাচ্ছি না, গত 4 বছরে কিন্তু এই বিষয়টিতে যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে বা যথাযথ এই বিষয়টি গুরুত্ব দিয়ে এ বিষয়ে সংকটটি নিরসনের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে এমনটি আমরা দেখিনি। এবং গত বেশ কিছুদিন ধরে বিভিন্ন দেশের সাথে কিন্তু একটার পর একটা এরকম আমাদের ঘটনা ঘটছে। আমি তো বললাম আপনার মালয়েশিয়া, কুয়েত, সৌদি আরব বন্ধ হয়ে গেছে, ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। এখন সবচেয়ে বড় জায়গাটি বন্ধ হয়ে গেল। এখন যদি এটি দীর্ঘমেয়াদী কোনো ব্যাপার থাকে এবং সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা এখন পর্যন্ত সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখিনি, এখনো পর্যন্ত পারেনি। এখনো পর্যন্ত মালয়েশিয়া উন্মুক্ত হয়নি, সৌদি আরব উন্মুক্ত হয়নি, কুয়েত উন্মুক্ত হয়নি। সুতরাং সংযুক্ত আরব আমিরাত যা সবেমাত্র নিষেধাজ্ঞা আরোপ করলো, সেটি কবে হবে এটি এখনই নিশ্চিত করে বলা খুব কঠিন। এখন আমাদের অর্থনীতিতে আমরা বলছি যে সবচেয়ে বড় জনশক্তি আমরা সেখানে রপ্তানি করে থাকি, আমাদের শ্রমিকরা আছেন। আমাদের অর্থনীতির প্রভাবটা আসলে কত বিশাল হতে পারে একটু যদি আমাকে বিস্তারিত। একটি তো ধরেন যে মানে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের তৈরি পোশাক রপ্তানি খাতের পরবর্তী ক্ষেত্রে যে খাতটাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে শ্রম বাজার। যে শ্রমিকদের যে রেমিটেন্স, তাদের যে আমাদের বৈদেশিক মুদ্রা তারা যেটা বাংলাদেশে প্রেরণ করে সেটি একটা বিশাল অঙ্কের, এবং সেটি আমাদের বাংলাদেশের প্রবৃদ্ধি, জিডিপি, বাংলাদেশের আপনার রিজার্ভ সবকিছুর উপরে একটা বিশাল ভূমিকা তারা পালন করে চলেছে দীর্ঘদিন থেকে। কিন্তু আজ অবধি এত বড় কেলেঙ্কারি বা এত বড় ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ কখনো হয়নি, এত বড় ধাক্কা কখনো আর বাংলাদেশের বুকে আসেনি, যেটা এই গত 4 বছর ধরে নানাভাবে এটা হচ্ছে। এটা আমি মনে করি যে জনশক্তি কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, এই 3টি মন্ত্রণালয়ের যথাযথ সমন্বয়ের অভাব তো আসেই আমাদের নানাভাবে নানা কারণে আছে। এই ঘটনার মধ্যে দিয়ে সেটা আরো স্পষ্ট হলো এবং আমরা যে কথা সবসময় সচরাচর আলোচনা করি, মানুষ মাঝে আলোচনা হয়, সরকারের ভেতরে এই আলোচনাটা কেন হয় না, সরকার যে কেন এটি বুঝেন না নাকি বুঝেও বুঝতে চান না, এটি আমাদের কাছে বোধগম্য নয়। কারণ এর প্রতিক্রিয়া তো আমাদেরকে ভোগ করতে হবে। কারণ এই বৈদেশিক মুদ্রার উপর যখনই চাপ পড়বে মূল্যস্ফীতি হবে, মূল্যস্ফীতি হলে দ্রব্যমূল্য বাড়বে, দ্রব্যমূল্য বাড়লেই সাধারণ নাগরিকদের ঘাড়ে সেটা গিয়ে পড়বে। সুতরাং আমরা কেউই মুক্ত থাকতে পারবো না এই পরিস্থিতি থেকে। এই বিষয়টি জনগণের সরকার, নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার তারা নিশ্চয়ই বুঝবেন, আশা করি যত দ্রুত বুঝতে পারেন ততই মঙ্গলের। আপনি সমন্বয়হীনতার কথা বলছিলেন 3টি মন্ত্রণালয়ের, সমন্বয়টা আসলে কোন জায়গাটাতে হলে সবচাইতে কার্যকরী হয়? না, সমন্বয় তো একটি হলো ধরেন যে পাসপোর্ট ভিসা একটি মন্ত্রণালয়ের ব্যাপার, একটি মন্ত্রণালয়ের ব্যাপার তদারকির ব্যাপার, একটি মন্ত্রণালয়ের নিরাপত্তার ব্যাপার। এখন ব্যাপারটি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে কূটনৈতিকভাবে আমাদের যেখানে যে দূতাবাস আছে
হাইকমিশন আছে, সেখানে তারা যথাযথ তদারকি করছে কিনা। বাংলাদেশের প্রত্যেকটি দূতাবাসের বিরুদ্ধে, যা বিদেশে অবস্থিত বাংলাদেশের প্রত্যেকটি দূতাবাস কিংবা হাইকমিশনের বিরুদ্ধে এই অভিযোগ প্রতিনিয়ত আমরা শুনি যে তারা কখনোই বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়, শ্রমিকদের স্বার্থ বলুন, বাংলাদেশি কোনো নাগরিক সে দেশে গিয়ে বিপদে পড়ুক সে ব্যাপারে দেখুক, কোনো বিষয়ে তারা নজর দেন না সঠিকভাবে এবং খোঁজ খবর রাখেন না। এবং এটি কেবলমাত্র এই আরব আমিরাতের ক্ষেত্রেই নয়, সব দেশের সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই অভিযোগটা আছে। কিন্তু আজ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগে কোন একটি দূতাবাসের কোন একজন কর্মচারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে এমন নজির নেই। কেন এই উদাসীনতার কারণটা আসলে কি? একটি আমি বলবো যে এই দূতাবাসের কর্মকর্তা যখন নিয়োগ দেয়া হয় তখন সর্বক্ষেত্রে তার যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতার তুলনায় তাকে বিবেচনা হয় রাজনৈতিকভাবে সে কতটা দলীয়ভাবে অনুগত। সে আদৌ দলীয়গত অনুগত না হলেও তাকে কিন্তু নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে দলীয়ভাবে উপস্থাপন করা হয়, করে তাকে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়। সুতরাং সে দলটাকে বড় করে দেখে, সে জানে যে ওই মন্ত্রী তার নিজের লোক, সুতরাং তার বিরুদ্ধে যত অভিযোগ থাক মন্ত্রী তার বিরুদ্ধে কিছু করবে না এবং করেনও না। আমরা বাস্তবেও তাই দেখি, এর ফলই হচ্ছে এগুলো। সুতরাং সব ক্ষেত্রে দলীয় বিবেচনায় নিয়োগ না দিয়ে যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতার ভিত্তিতে যদি নিয়োগ দেওয়া হয় তার পরিণতি কিন্তু আমরা মনে করি যে কিছুটা হলো সুফল আমরা পেতে পারতাম। আর এই সমস্ত ঘটনার সার্বিক প্রভাব কিন্তু শেষ পর্যন্ত এসে সাধারণ নাগরিককে ভোগ করতে হবে, এটি খুবই স্পষ্ট। কারণ এটা সহজবোধ্য, সবাই বুঝেন যে বাংলাদেশের একটি অর্থনীতির উল্লেখযোগ্য অবদান রাখছেন আমাদের বিদেশের শ্রমিক ভাইয়েরা। সুতরাং তাদের যে রেমিটেন্স, তাদের পাঠানো অর্থ দিয়েই আমাদের রিজার্ভ পুষ্ট হচ্ছে, আমাদের প্রবৃদ্ধি বাড়ছে, আমাদের গ্রোথ বাড়ছে, আমাদের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আছে। এখন যখনই রেমিটেন্সটা বন্ধ হবে মূল্যস্ফীতি বাড়বে স্বাভাবিক। এই মুহূর্তে তাহলে সবার আগে আমরা খুব দ্রুত কি করতে পারি? খুব দ্রুত, যত দ্রুত সম্ভব হয় সংযুক্ত আরব আমিরাতের সাথে এই মুহূর্তে কথা বলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত এবং জাল সংক্রান্ত কাগজপত্র যদি কারো কাছে থেকে থাকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে অন্যান্য যাদের সঠিক আছে তাদের সুযোগ অবারিত করা উচিত এবং সে ব্যাপারে সরকারের জরুরি ভিত্তিতে একেবারে দিন রাত বিবেচনা করে এটি করা উচিত আমি মনে করি। আমরা দিনের উল্লেখযোগ্য আরেকটি সংবাদ। এমপিভুক্তির দাবিতে রাজধানীতে বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কর্মসূচিতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। পরে শিক্ষকরা দিনভর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে রাখে। বিকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন কর্মকর্তা শিক্ষকদের ফোন করে বলেন প্রধানমন্ত্রী তাদের সঙ্গে রোব বা সোমবার কথা বলতে চান। সকাল 10:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় সমাবেশ শুরু করে শিক্ষকরা। দুপুর 12টার দিকে তারা হাইকোর্টের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। বাধা ভেঙে শিক্ষকরা এগিয়ে যেতে চাইলে কাঁদানো গ্যাস ছুড়ে পুলিশ। পুলিশ দাবি করেছে শিক্ষকদের ঠেকাতে তাদের গ্যাস ছোড়া ছাড়া উপায় ছিল না। ব্যারিকেড ভেঙে ফেলে পুলিশকে ইট পাটকেল মারলে পুলিশের তো আইন শৃঙ্খলা রক্ষার সকলের জানমাল রক্ষার দায়িত্ব পুলিশের, সেক্ষেত্রে পুলিশ এই আইনানুগ দায়িত্ব পালনের কাজটুকু করে। ছত্রভঙ্গ হয়ে আবারও প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নেয় শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুমকি দেন তারা। এই পথ দিয়ে যাওয়ার সময় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে কিছু বলার আহ্বান জানান শিক্ষকরা। তিনি শিক্ষকদের পক্ষে থাকার আশ্বাস দেন। যে জনগণের এই সরকার নিশ্চয়ই শিক্ষকদের এই দাবি এমপিওভুক্ত করবার জন্য তারা যে আন্দোলন করছেন সেটিকে তারা নিরিখে যত দ্রুত সম্ভব এটি করে শিক্ষকদের মাথা উঁচু করবার একটি ব্যবস্থা করে দেবেন। দিনভর সেখানে অবস্থানের পর বিকেলে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের যুগ্ম সাধারণ সম্পাদক জানান প্রধানমন্ত্রী তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী APS-2 উনি আমাদের কাছে একটা মেসেজ পাঠিয়েছে, যা প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত রয়েছেন, আগামী রবি অথবা সোম আপনাদেরকে নিয়ে ওনারা বসবেন। কিন্তু আমরা সেই ঘোষণাটা প্রত্যাখ্যান করেছি। বসলে হলে আজকের মধ্যে বসতে হবে অথবা ওখান থেকে কোনো সুনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিনিধি এসে, আমাদের নির্বাচক প্রতিনিধি এসে এখানে যদি ঘোষণা দিয়ে যান যে আগামী রবিবার বা সোমবার বা অমুক তারিখে নির্দিষ্ট যদি একটা ঘোষণা দিয়ে যান যে ওরা আপনাদের প্রতিনিধির সাথে প্রধানমন্ত্রী বৈঠক করবেন, তাহলে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে তাদেরকে সেই সুযোগ করে দেব। শিক্ষকরা জানান শুক্রবার তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন করবেন। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলে যাচ্ছে আলোচনায়। শ্যামল সরকার,
শিক্ষকরা যে আন্দোলনটি করছে সোমবার থেকে তারা আবার পথে নেমেছেন এবং এই দাবি অনেক পুরনো। এবার যে 5টি দাবির কথা তারা বলছে তার মধ্যে আছে যে চলতি অর্থবছরে স্বীকৃতি পাওয়া সব শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা, স্বীকৃতির সময়কাল থেকে চাকরির বয়স গণনা করা, এমপিওর ক্ষেত্রে সাংসদের ডিও লেটার দেওয়ার প্রয়োজন বিলুপ্ত করা, এমপিও প্রদানে অনিয়ম, ঘুষ ও দুর্নীতি বন্ধ করা এবং স্বীকৃত পাওয়া সব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত শেষ না হওয়া পর্যন্ত নতুন শিক্ষা প্রতিষ্ঠানকে যেন আর অনুমোদন না দেওয়া হয়। এই দাবিগুলো মানতে আসলে বাধা কোথায়? এটি মানতে দুটো বাধা, খুব বিশেষ বড় কোনো বাধা না, দুটো বাধা। একটি হলো প্রথমত অর্থ, দ্বিতীয়ত হলো রাজনৈতিক। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা অর্থ হচ্ছে যে সরকারি কোষাগার থেকে শিক্ষকদের বেতনের শতভাগ দিতে হবে জাতীয় বেতনের স্কেল অনুযায়ী। আর একটি হলো রাজনৈতিক। এখন প্রথমত যে এত অর্থ সরকারের বাজেটে নেই, এবারে এত বরাদ্দ রাখা হয়নি শিক্ষা খাতে যে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা সম্ভব। দ্বিতীয়ত হলো রাজনৈতিক। রাজনীতিটা হলো মূল। যে দাবিটি করা হয়েছে খুবই যৌক্তিক, যে এমপিদের ডিও লেটারের মাধ্যমে এমপিওভুক্ত না করা। এখন হয় কি যে এমপিদের ডিও লেটারের ভিত্তিতেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয় এবং তৈরি হয় অপ্রয়োজনীয় ক্ষেত্রে, যেখানে দরকার নেই শেখানো হয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা হয়তো 10 জন, শিক্ষক 20 জন, যেগুলো ইতিমধ্যে এমপিওভুক্ত হয়েছে। জনাব শ্যামল সরকার, যারা আন্দোলন করছে তারা দেখি কি বলেন, তাদের একজন আমাদের সঙ্গে আছেন এখন। এই ব্যাপারে সবশেষ পরিস্থিতি জানতে এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক তাপস কুমার কুণ্ডু। স্যার, প্রধানমন্ত্রীর এপিএস তো আপনাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তিনি ঠিক কি বলেছেন? হ্যাঁ, উনি আমাদের কর্মসূচির পরে আমাদের প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শেখর আমাকে মোবাইলে জানিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সঙ্গে আগামী রবি কিংবা সোমবারে আপনাদের সঙ্গে বসবেন, অতএব আপনারা আপনাদের আগামী কর্মসূচিটা স্থগিত করেন। তখন আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাসের উপর আমরা ধন্যবাদ জানিয়ে এবং আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষাৎ দিলে উনি আমাদের সমগ্র প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করবেন। কারণ কিন্তু আপনাদের দাবি মানার ব্যাপারে তারা কি এখন পর্যন্ত কোনো আশ্বাস দিয়েছেন? হ্যাঁ, আশ্বাস দিয়েছেন। হ্যাঁ, আশ্বাস দিয়েছেন। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী যে আশ্বাস তিনি তাদেরকে ডাকেন, উনি তাদেরকে সবকিছু আশা পূরণ করেন, এটা আমাদের সবার জানা। এই কারণে আমরা আশ্বস্ত হচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আমার মনে হয় আমাদের এই নন এমপিও বিষয় নিয়ে কোনো এমপি বা কোনো যারা আপনার আজকে আমাদের উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন তারা মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কেউ জানান না যে বাংলাদেশের এরকম অভুক্ত কোনো শিক্ষক থাকে। যদি জানতেন আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী উনি অনেক আগেই আমাদেরকে ডাকতেন। এবং জনাব তাপস কুমার কুণ্ডু আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, ধন্যবাদ আপনাকে। আমরা আবার আলোচনায় ফিরছি। শ্যামল সরকার, খুব ছোট্ট করে যদি একটু বলেন যে এই যে এখন যদি এমপিওভুক্ত করতে হয়, লক্ষাধিক শিক্ষককে আনতে হবে এর আওতায়, এটি করতে এই মুহূর্তে সরকার কতখানি সক্ষম? না, আদৌ সক্ষম না সরকার, অর্থনৈতিকভাবে তো নয়, এটা আদৌ সক্ষম নন। তবে এই সমস্যাটি অত্যন্ত পুরনো সমস্যা। আপনি যদি খেয়াল করে দেখবেন যে গত 20 বছর ধরে প্রতিটা সরকারের শেষ সময়ে এসে শিক্ষকরা এই এমপিওভুক্তির জন্য আন্দোলন করেন। প্রতিটা সরকারই কিছু না কিছু এমপিওভুক্ত করেন, কিন্তু প্রত্যেকটা এমপিওভুক্ত ক্ষেত্রেই একই ধরনের অভিযোগ, দুর্নীতি, অনিয়ম আর ওই এমপিদের ডিও লেটার এই অস্ত্র। সুতরাং অনেক ক্ষেত্রে যোগ্য প্রতিষ্ঠান বাদ পড়ে যায়, যোগ্য শিক্ষকরা বাদ পড়ে যায়, এই ক্ষোভ কিন্তু আছে। তবে একটি বিষয় দেখুন, যে সমন্বয়হীনতার কথা আমরা বলছিলাম, আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে এই সামান্য একটি বিষয় হস্তক্ষেপ করতে হচ্ছে, অথচ শিক্ষা মন্ত্রণালয় রয়েছে, তার নির্দিষ্ট দায়িত্ব রয়েছে, রুলস অফ বিজনেস অনুযায়ী তার অ্যালোকেশন অফ বিজনেস আছে, তার কি দায়িত্ব নির্ধারণ করা আছে, সেই দায়িত্ব কোথায়? কেন মাননীয় প্রধানমন্ত্রীকে এগিয়ে আসতে হবে? মাননীয় প্রধানমন্ত্রী মানবিক, এটা সবাই জানে, যে তিনি ইতিপূর্বে 96-এ বলেছিলেন যে কোনো শিক্ষককে তিনি অভুক্ত রাখতে চান না। জনাব শ্যামল সরকার, আমাদের সময় আসলে শেষ হয়ে আসছে, আমাদেরকে আজ এখানেই শেষ করতে হচ্ছে। আবারও নিশ্চয়ই আমরা নানান সময়ে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। এই ছিল আজকের সারাদিনে, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। আপনারা সবাই ভালো থাকুন।